নমস্কার বন্ধুরা, সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারের তরফ থেকে আমি সৌরভ বসু। আজকে ফার্স্ট শুরু করব যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি বা সাবস্ক্রাইব মেবি করেছো কিন্তু আমাদের অ্যাডমিশান যারা নাওনি, মানে অ্যাকচুয়ালি আমাদের সাথে যারা পরিচিত নও খুব একটা, তো তাদের মধ্যে কেউ কেউ আমাকে ফোন করেছিল। 3জন ভাই যেমন আমাদের কাছে নতুন অ্যাডমিশান নিয়েছে এ মাসে। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো এটা চিন্তা করতে পারো যে অ্যাডমিশন নেব কি নেব না, কোথায় নেব, এরকম অনেকেই আছো যারা ভাবনা চিন্তা করছো। তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তোমরা যে কোনো কোচিং সেন্টারেই ভর্তি হও না কেন, সেই কোচিং সেন্টার সম্পর্কে একটা খোঁজ খবর নেওয়া বা ধ্যান ধারণা থাকার দরকার আছে ভর্তি হওয়ার আগে। কারণ তুমি তোমার মূল্যবান সময় এবং তুমি তোমার পেমেন্ট যেহেতু শেয়ার করতে যাচ্ছ, তো সেই জায়গাটায় যে জায়গায় ইনভেস্ট করলে তোমার কাজের কাজটা হবে, তাহলে সেইটা বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমারই। তো তাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা যখন অফলাইনে ক্লাস করাই, এখন কোভিড-19 জন্য অফলাইন ক্লাস বন্ধ রয়েছে আপাতত, তো অফলাইন ক্লাস যখন করাই তখন আমাদের ডেমো ক্লাসের সুবিধে থাকে। ডেমো ক্লাস কি? ডেমো ক্লাস মানে তুমি নতুন ভর্তি হতে আসবে, তোমাকে সাজিয়ে গুছিয়ে 5 রকম নতুন কথা বলা হবে, এরকম নয়। আমাদের এক্সিস্টিং স্টুডেন্টরা যে ব্যাচে ক্লাস করে, তুমি ব্যাচ সিলেক্ট করলে যে আমি এই ব্যাচে ভর্তি হতে চাই, সেই ব্যাচে এসে তাদেরই সাথে বসে তুমি 2টো ক্লাস ফ্রি অফ কস্টে করতে পারো। তো সেই ক্লাসে অ্যাটেন্ড করার ফলে কি লাভ হতে পারে না, প্রথম কথা হচ্ছে যে তুমি এখানে এসে তোমার চারপাশে যারা ক্লাস করছে দীর্ঘদিন, তুমি তাদের থেকে একটা খোঁজ খবর পেতে পারো। 2 নম্বর কথা হচ্ছে যে তুমি নিজের চোখে দেখে গেলে কেমনভাবে পড়ানো হয়, কীরকম কী টেকনিক তোমার পছন্দ হচ্ছে কিনা, তোমার শ্যুট হবে কিনা, এই সমস্ত জিনিসগুলো একটা ওভারঅল একটা ধারণা উঠে আসতে পারে। যদিও 2টো ক্লাস বুঝে ফেলা সম্ভব নয় সব কিছু, ঠিক একই রকম এখানেও 2-3টে ভিডিও দেখে তোমাদের পক্ষে হয়তো সবটা বুঝে ফেলা সম্ভব হবে না, কিন্তু তাও এই ভিডিওগুলো আমরা ইউটিউবে দিচ্ছি এই কারণেই যে তোমাদের মধ্যে যদি কারোর ইচ্ছে থাকে যে অ্যাডমিশান নেওয়ার, তো তারা যেহেতু ডেমো ক্লাসটা করতে পারছো না, তাদেরকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে যে তোমরা এখানে ভিডিও থেকে একটা ধারণা করে নিতে পারবে যে আমরা কিভাবে পড়াই বা আমরা কীভাবে চলি। কিন্তু এই যে আমরা ভিডিও ক্লাসগুলো করছি, এইখানে কিন্তু কমপ্লিট টপিকটা আলোচনা হচ্ছে না। আগের দেখেছো সয়েল মেকানিক্স পার্ট 1 এবং পার্ট 2তে আমরা যতটা পড়িয়েছি, তোমরা হয়তো সেটা নোটস রেডি করেছো কিংবা সেটুকু দেখে পড়াশোনা করেছো। এখন সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন থাকে যেগুলো বিগত পরীক্ষায় এসে গেছে বা বিভিন্ন অবজেক্টিভ বইতে রয়েছে। তো সেই সমস্ত বইগুলোর প্রবলেমগুলো করতে গিয়ে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে গিয়ে অনেক কোশ্চেন আটকে যেতে পারে, বা যে ভিডিও ক্লাস দুটো হয়েছে সেখান থেকে অনেক টপিক বুঝতে অসুবিধা থাকতে পারে। তো সেইখানে যে কোশ্চেন অ্যান্সার বা ডাউট ক্লিয়ারিং সেশন, এইগুলো কিন্তু আমরা থ্রু হোয়াটসঅ্যাপ করছি। তো যারা আমাদের সাথে অলরেডি রয়েছে, মানে আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট যারা রয়েছে, তারা কিন্তু সেই ক্লাসটা অলরেডি করে নিয়েছে। প্রত্যেক রবিবারে আমাদের কোশ্চেন অ্যান্সার ক্লাস হয়, তো সেখানে কিন্তু তারা সেই ক্লাসটা অ্যাটেন্ড করছে। তোমরা যারা অ্যাডমিশন নাওনি তারা শুধু হয়তো ভিডিও ক্লাসটাই দেখছো এবং ভাবছো যে হয়তো এটা ইনসাফিসিয়েন্ট, এইটুকুতে হবে না। কিন্তু যদি সাফিসিয়েন্ট করতে যাই তাহলে ভিডিও ক্লাসগুলো টু মাচ লেন্দি হয়ে যাবে। তো সেই কারণে আমরা ভিডিও ক্লাসগুলোতে এত লেন্দি করছি না। আচ্ছা, এখন আমি চলে আসব যে যারা পড়াশোনা করছো তাদের একটা কথা বলতে চাই। যেমন ধরো আমরা এই যে সয়েল মেকানিক্স পার্ট 1 এবং পার্ট 2তে যা যা পড়ে ফেলেছি, মানে ক্লাসিফিকেশান অফ সয়েল পড়েছি, তারপরে আমরা সেকেন্ড ক্লাসে গেছিলাম যে ফেজ ডায়াগ্রাম অফ সয়েল। তো এখান থেকে তো পরীক্ষাতে প্রচুর কোশ্চেন থাকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, এই পরীক্ষাগুলোয় প্রচুর কোশ্চেন থাকে। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো করতে গিয়ে আমি যেটা ফলো আপ করলাম যে অনেকেরই অনেক কোশ্চেন আটকাচ্ছে। তো তাদেরকে একটা কথা বলবো যে ভিডিওটা ফার্স্ট দেখতে হবে, ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ নোটসটা আগে রেডি করতে হবে। নোটসটা রেডি হয়ে গেলে কি যে কতটা কন্টেন্ট, সেইটা তোমার একটা দায়রা ঠিক হলো, একটা সীমানা ঠিক হয়ে গেল যে আচ্ছা এইটুকু পোর্শন। এখন সেখান থেকে যা যা কোশ্চেন অ্যান্সার এসছে সেগুলো করতে যাওয়ার আগে সেই নোটসটা আগে পড়ে ফেলে ভালো করে মনে রেখে, যদি না দিতে পারি, সে মনে রাখতে যদি না পারি, তাহলে আমি বুঝলাম, নোটও বানালাম, কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে এগেন আটকে যেতে হবে। সেই জন্য ভিডিও দেখলাম, সাথে দরকার হলে আমি বই খুলতে পারি, তার সাথে আমি যে নোটসটা কমপ্লিট রেডি করলাম সেই নোটসটাকে টোটাল মাথার মধ্যে রেখে প্র্যাকটিস করে করে মাথার মধ্যে রাখতে হবে। তারপরেই আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। কোশ্চেন অ্যান্সারে গিয়ে না হলে বুঝতে পারবো না যে আচ্ছা আমাকে এখানে ভয়েড রেশিও চাইছে, তাহলে ভয়েড রেশিও তাহলে আমার ভিভি বাই ভিএস এই ফর্মুলা থেকে যাব, নাকি আমি ই ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু জি বাই এসআর এখান থেকে যাব,
নাকি ভয়েড রেশিও ই ইকুয়াল টু জি ইন্টু গামা ডাব্লিউ বাই গামা ডি মাইনাস ওয়ান, এই ফর্মুলা দিয়ে যাব? আমি যদি ভয়েড রেশিও সম্পর্কে যেমন এন বাই ওয়ান মাইনাস এটা দিয়ে যাব, তো ভয়েড রেশিও সম্পর্কে যদি আমার টোটাল ধারণাটা ক্লিয়ার না হয় এবং ফর্মুলাগুলো সবকটা যদি একসাথে মাথায় গজগজ না করে, তাহলে পরীক্ষায় কোশ্চেন এলে কোনটা গিভেন, তাহলে কোন ফর্মুলা দিয়ে ইজি হবে এটা কিন্তু ধরতে পারা যাবে না। সেই জন্য আমরা পড়াটা কীভাবে মনে রাখবো, আমি একটা জিনিস দেখাতে চাই। তো কাউকে আমি একটা জিনিস বলে দিতে চাই যে এখানে কেউ মনে করো না যে আমি খুব জ্ঞান দিচ্ছি বা এরকম কিছু, মানে আমি আমার লাইফে যেভাবে করেছি আমি প্রিপারেশান নেওয়ার সময়, তো আমি বছর 10 আগের সেই ঘটনাটা আমি একটু দেখাচ্ছি। যেমন এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আইএস ক্লাসিফিকেশানটা আমি একবার লিখেছি, তার নিচে এমআইটি লিখেছি, আবার টেক্সচুরালটা লিখেছি, কী সিব লাগে, এই যে সিইউ ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট বা সিসি, এই সমস্তগুলো একবার করে লিখে ফেলেছি। তো নেক্সট আবার পরের পেজে যে ফর্মুলাগুলো চলছে এগুলো আবার লিখে ফেলেছি। তো এইভাবে দেখা যাবে যে পরপর চলছে এই যে ফর্মুলাগুলো, এটা আমার 10 বছর পুরনো খাতা, এই যে পরপর চলছে। আজকে এটা পড়বো কনসিস্টেন্সিতে ঢুকলাম, তো এগুলো লিখে ফেলছি লিখতে লিখতে আবার ফিরে গেলাম পুরনো, আবার আইএস ক্লাসিফিকেশান, এমআইটি ক্লাসিফিকেশান, আবার টেক্সচুরাল ক্লাসিফিকেশান, এগুলো লিখছি। তো এইভাবে চলছে, কাজ এগোতে দেখা যাবে পারমিয়েবিলিটি চ্যাপ্টার পড়ছিলাম, পারমিয়েবিলিটির পরে আবার এখানে আমরা আইএস ক্লাসিফিকেশান, টেক্সচুরাল ক্লাসিফিকেশান, এই যে আইএস এমআইটি, আবার টেক্সচুরাল, আবার কি সিব লাগে, তো আবার এখানে এই যে ফেজ ডায়াগ্রাম, তার ফর্মুলা। তো একটা কথা বলার যে এই যে বারে বারে লেখা, দেখা যাবে যে 10 বার 12 বার 15 বার যতক্ষণ না পর্যন্ত ফর্মুলাগুলো ফাইনালি আমার মাথার মধ্যে পুরোপুরি সেট হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এগুলো লিখতে থাকবো, কারণ এগুলো আমাদের ম্যাথামেটিক্যাল সাবজেক্ট। এইটা এরকম নয় যে এই ডেটাটা মুখস্থ রেখে দিলাম মানে পারবো, এখন কোশ্চেনটা ঘুরিয়ে দেবে, বিভিন্ন ফর্মুলার প্রয়োজন হবে। তা এইটা পড়াশোনার যে পার্টটা বলতে চাইছি, যে ফার্স্ট হচ্ছে আমরা ভিডিও দেখছি বা ক্লাস করছি, বইয়ের হেল্প নিচ্ছি, নোটস রেডি করছি, এটা একটা পার্ট। দেন হচ্ছে সেই যে নোটসটা রেডি হলো সেটাকে কমপ্লিটলি মনে রেখে প্র্যাকটিস করে মাথায় সেট করছি, এটা সেকেন্ড পার্ট। 3 নম্বর পার্ট হচ্ছে যে সেখান থেকে যা কোশ্চেন অ্যান্সার এসছে সেগুলোকে করে রেডি করে ফেলা। 4 নম্বর পার্ট থাকবে যে সেগুলোকে রিভিশন করা, যে যখন আমরা সয়েল মেকানিক্স ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য কোনো সাবজেক্টে পৌঁছে যাব, তখন আবার সয়েল মেকানিক্সটাকে যেন মনে করতে পারি, মানে দূর সম্পর্কের আত্মীয় যেন সয়েল মেকানিক্স না হয়ে যায়, মানে নিকট আত্মীয় হয়ে থাকতে গেলে প্রত্যেকটা সাবজেক্টকে আমাকে রোটেশনে রিভিশন চালিয়ে যেতে হবে। তো এই কাজগুলো যেন আমরা ঘরে প্রত্যেকে করতে থাকি। আজকের টপিকে ঢুকবো, দেখতেই পাচ্ছ আজকে পার্ট 3তে আমরা কি পড়বো, সয়েলের কনসিস্টেন্সি। আগের দিন যেমন বলেছিলাম যে আমরা ইন্ডেক্স প্রপার্টি, সয়েলের ইন্ডেক্স প্রপার্টিতে দুটো পার্ট দেখি, একটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম আর সেকেন্ড হচ্ছে কনসিস্টেন্সি। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের সয়েলটাকে আরও ভালোভাবে বুঝতে কাজে লাগবে। তো কনসিস্টেন্সি মানে কি, কতগুলো ডেফিনেশন আছে যেগুলো আমি বোর্ডে লিখবো না, তাহলে অকারণে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা একটু নোট করে নেবে। প্রথম কথা হচ্ছে যে কনসিস্টেন্সি মানে কি। কনসিস্টেন্সি মানে এক কথায় বলতে গেলে আমরা বুঝবো যে ফ্লোয়েবিলিটি, এক কথায় বললে একবারে বুঝবো ফ্লোয়েবিলিটি। মানে কনসিস্টেন্সি মিনস রিলেটিভ ইজ উইথ হুইচ আ সয়েল ক্যান বি ডিফর্মড, মানে একটা সয়েলকে কত সহজে আমরা ফরমেশন চেঞ্জ করতে পারছি, একটা শেপ থেকে আরেকটা শেপে নিয়ে যেতে পারছি, এইটাকেই আমরা বলবো কনসিস্টেন্সি। বা আমরা ঘুরিয়ে বলতে পারি, হ্যাঁ একটা কথা বলে নেওয়া দরকার যে কনসিস্টেন্সি টার্মটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইন গ্রেনড সয়েলের জন্য অ্যাপ্লিকেবল। যেমন আমরা পরে এখনই পড়বো, তো এখানে মনে রাখবো কার জন্য অ্যাপ্লিকেবল, বেসিক্যালি মনে রাখবো ক্লে, সিল্ট আর হচ্ছে ফাইন স্যান্ড, মানে 425 মাইক্রন বা 0.425 মিলিমিটার সিপ দিয়ে যদি সিভিং করি, যেগুলো পাস হয়ে যাবে সেই পার্টিকেলগুলো কারা হবে, ক্লে, সিল্ট এবং ফাইন স্যান্ড। আইএস ক্লাসিফিকেশান আমরা পড়েছি। তো এই তিনটে পার্ট, ক্লে, সিল্ট, ফাইন স্যান্ড, এদেরকে নিয়েই কিন্তু কনসিস্টেন্সি খাটবে, এটা বড় পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল নয়। আচ্ছা, কনসিস্টেন্সি মানে আবার আমরা এটা বলতে পারি যে রেজিস্ট্যান্স টু ফ্লো, মানে দেখা যাচ্ছে যে আমার একটা বোতলে জল আছে, তো এখন এই বোতলে জল আছে, আমি যদি এখন এটাকে ছিপিটা খুলি, এখানে যদি আমি এখানে জলটা ঢালছি, তাহলে এটা কী হচ্ছে, পড়ছে, খুব ইজিলি পড়ছে। আচ্ছা, এর মধ্যে যদি আমরা কি করি, সয়েল যদি দিতে থাকি, আস্তে আস্তে সয়েলের পরিমাণ বাড়াচ্ছি, সয়েলের পরিমাণ বাড়াতে ধরো আমার যেমন বাড়িতে আটা লেচি তৈরি করে, ওই রকম যদি আমার এই বোতলে ঢোকানো থাকতো, আমি ছিপি খুলে যদি ঢালি, তাহলে বেরোবে না, কারণ ওখানে ওই যে আটার লেচি তৈরি করতে গেছি ওইটা দেখা যাবে প্লাস্টিক কন্ডিশনে গেছে,
আর এটা কি কন্ডিশনে রয়েছে, এটা লিকুইড কন্ডিশনে রয়েছে। তাহলে এই যে লিকুইড যেটা, সেটার রেজিস্ট্যান্স ফ্লোর এগেনস্টে খুবই কম, মিনিমাম। কিন্তু যতই ময়েশ্চার কন্টেন্ট কমতে থাকবে সয়েল মাসের মধ্যে, ততই আস্তে 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 আমরা দেখব যে ফ্লোর এগেনস্টে রেজিস্ট্যান্সটা বাড়ছে, অর্থাৎ অ্যাকচুয়ালি শিয়ার স্ট্রেংথ বাড়ছে। সেই শিয়ার স্ট্রেংথ নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টার যখন হবে আমরা শিয়ার স্ট্রেংথ গিয়ে পড়ব। কনসিস্টেন্সি বলতে আরও একটা টার্ম বোঝায়, যেটা বলবো যে ডিগ্রি অফ ফার্মনেস, যেমন সয়েলটা হার্ড নাকি স্টিফ নাকি সফট, এই যে ব্যাপারটা বোঝাচ্ছি, তাহলে কনসিস্টেন্সি মানে একটা হচ্ছে যে ডিগ্রি অফ ফার্মনেস। নেক্সট আমরা চলে যাব কনসিস্টেন্সি বুঝতে গিয়ে যেটা আমাদের দরকার, যে আমাদের সুইডিশ একজন এগ্রিকালচারিস্ট অ্যাক্টারবার্গ আমাদের একটা চার্ট দিয়ে গেছেন। কীরকম চার্ট না, সেই চার্টটা হচ্ছে এইদিকে ওয়াই অ্যাক্সিসে আমরা পুট করব যে ভলিউম অফ সয়েল মাস, এক্স অ্যাক্সিসে পুট করব ওয়াটার কন্টেন্ট। এই চারটা অ্যাক্টারবার্গস। এখানে আমরা গ্রাফ যেটা আঁকছি সেটা আমরা এইভাবে এঁকে নেব। এইভাবে এঁকে এখানে আমাদের কতগুলো জিনিস মার্কিং করতে হবে। কীরকম, এইটাকে আমরা বলছি WS। আগের দিন পড়েছি একটা জিনিস, গোলাবন আরেকবার রিমাইন্ড করাই, যতবার ক্যাপিটাল W নেব ততবার সেটা ওয়েট বোঝাবে, আর যতবার স্মল w লিখব ততবার সেটা ময়েশ্চার কন্টেন্ট বোঝাবে। তাহলে আমরা এখানে তিনটে জিনিস পাচ্ছি, WS শ্রিঙ্কেজ লিমিট, WP প্লাস্টিক লিমিট, WL লিকুইড লিমিট। তো অ্যাক্টারবার্গ এই তিনটে আরবিটারি লিমিট ধরেছেন। সেই লিমিটটাকে দিয়ে কী জন্য ধরেছেন, যে যাতে করে আমরা একটা সয়েলের কন্ডিশনকে চারটে ভাগে ভাগ করতে পারি। আগেই আমরা পড়েছিলাম ফার্স্ট দিনের ক্লাসে ইন্ট্রোডাকশানে, যে সয়েল মেকানিক্স বলতে গিয়ে আমরা বলেছিলাম যে অ্যাপ্লিকেশন অফ লজ অফ মেকানিক্স অ্যান্ড হাইড্রোলিক্স টু দ্য ইঞ্জিনিয়ারিং প্রবলেম পড়েছিলাম। তো কেন মেকানিক্স এবং হাইড্রোলিক্স? কারণ সয়েল হচ্ছে এমন একটা মজাদার জিনিস যেখানে সলিড মেকানিক্সের অ্যাপ্লিকেশনও খাটবে, আবার ফ্লুইড মেকানিক্সের অ্যাপ্লিকেশনও খাটবে। মানে সয়েল দুটো কন্ডিশনেই যেতে পারে। সেটা আমরা প্রত্যেকেই জানি যে বৃষ্টি হলে বর্ষায় যেমন কাদা হয়ে গিয়ে সয়েল লিকুইড আকারে হতে পারে, আবার শক্ত হয়ে গিয়ে এঁটেল মাটি বন্ধুর মাথায় যদি ছুঁড়ে মারি তাহলে বন্ধুর মাথাও ফেটে যেতে পারে। তার মানে সয়েল এখানে সলিড হিসাবেও অ্যাক্ট করতে পারে, লিকুইড হিসাবেও অ্যাক্ট করতে পারে। আবার যখন দেখা যাচ্ছে কটোরা তৈরি হচ্ছে, ইট তৈরি হচ্ছে, তখন সয়েল প্লাস্টিক কন্ডিশনে রয়েছে। মানে কংক্রিটকে আমরা যেরকম ফর্মের মধ্যে ফেলি, একটা ফর্মওয়ার্ক শাটারিং রিমুভাল করে নিলাম, পার্টিকুলার শেপে চলে এলো, সয়েলকেও আমরা এরকম পার্টিকুলার ফরমেশনে নিয়ে যেতে পারি। তাহলে এই চারটে যে স্টেট, কী কী স্টেট, এইটাকে আমরা বলছি লিকুইড স্টেট, যখন ওয়াটার কন্টেন্ট মোর দ্যান লিকুইড লিমিট। ওয়াটার কন্টেন্ট যদি এখন লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিটের মাঝে থাকে, তখন আমরা তাকে কি বলবো, প্লাস্টিক স্টেট। এটাকে বলছি প্লাস্টিক লিমিট আর শ্রিঙ্কেজ লিমিটের মাঝে যদি ওয়াটার কন্টেন্ট বিলংস করে, তখন তাকে আমরা বলি সেমি সলিড স্টেট। আর যদি লেস দ্যান শ্রিঙ্কেজ লিমিট ওয়াটার কন্টেন্ট হয়ে যায়, তখন আমরা তাকে বলবো সলিড স্টেট। এখানে কতগুলো জিনিস রয়েছে আরও, যেমন এই যে শ্রিঙ্কেজ লিমিটে এইদিকে আমরা কি নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে নিয়েছি ভলিউম অফ সয়েল মাস। তাহলে শ্রিঙ্কেজ লিমিট যখন ওয়াটার কন্টেন্ট কোনো সয়েল মাসে, তখন যে ভলিউমটা পাবো তাকে কি বলবো, ভলিউম এসএল মানে শ্রিঙ্কেজ লিমিট, ভলিউম অ্যাট শ্রিঙ্কেজ লিমিট। ঠিক একই রকম যদি এটাকে নিয়ে আসি, তাহলে একে কি বলবো, ভলিউম অ্যাট প্লাস্টিক লিমিট। আর লিকুইড লিমিটে যে ভলিউমটা থাকবে সয়েলের, তাকে আমরা বলছি ভলিউম অ্যাট LL, মানে ভলিউম অ্যাট লিকুইড লিমিট। এখন এইটার আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে গ্রাফটা আমরা পেয়েছি, এই গ্রাফটা কী রকম করে আসছে সেটা একটুখানি বুঝে নেওয়া যাক। তো প্রথম কন্ডিশন, ধরে নেওয়া যাক আমার একটা কন্টেনার আছে। সেই কন্টেনারটায় ধরো আমার ছাদে একটা বালতি নিয়েছি, সেই বালতির মধ্যে মোটামুটি হাফ বালতি জল, আর তার মধ্যে মানে 5 লিটার জল নিয়েছি, আরও 5 লিটার সয়েল আছে, ড্রাই সয়েল নিয়েছি, দিয়ে স্লারি তৈরি করেছি। এখন সেইটাকে যদি আমি দেখি
তার উপরে ধরো আমি দেখা যাচ্ছে একটা পেরেক বা আলপিন ওই স্লারিটার মধ্যে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, যেমন জলের উপরে যেমন আলপিন ছাড়লে নিচের দিকে সিঙ্ক করে যায়, ঠিক একই রকম ওই সয়েল স্লারির মধ্যেও যদি আমি একটা পেরেক বা আলপিনকে ছেড়ে দিই তাহলে সেটা যাবে ইমিডিয়েট সিঙ্ক করছে। তার মানে হচ্ছে সেটা কোথায় আছে, লিকুইড স্টেটে আছে। অর্থাৎ লিকুইড যেমনভাবে ফ্লো করে, বালতিতে যদি একটা ফুঁকো হয়ে যায় ওটা লিকুইডের মতো ফ্লো করে বেরিয়ে যাবে, তাহলে লিকুইড স্টেটে আছে। এখন দেখা যাচ্ছে সেটাকে আমরা কি করেছি, সূর্যের রোদে রেখে দিয়েছি। তো আস্তে 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 ইভাপোরেশন হচ্ছে। ইভাপোরেশন হতে 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 জল কমছে, কমতে 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 এমন একটা সময় এলো যে যখন আমরা বলছি ওয়াটার কন্টেন্টটা WL, কী করে ডিটারমাইন করবো সেসব আমরা পরে যাব। তো সাপোজ একটা ওয়াটার কন্টেন্ট, পার্টিকুলার ওয়াটার কন্টেন্টে এসছে যার ভ্যালু হচ্ছে WL বলছি। তো সেই কন্ডিশানে কি তৈরি হবে না, এই কন্ডিশানে আমি যদি এখন আলপিনটাকে বা পেরেকটাকে ছাড়ি তাহলে দেখা যাবে যে আপার লেয়ারটা জাস্ট ডিপ্রেস হচ্ছে, তারপর পাংচার হচ্ছে। অর্থাৎ আগে যেটা ইমিডিয়েট সিঙ্ক হচ্ছিল এখন মনে হবে একটা স্তর পড়েছে বা পাতলা একটা পর্দার মতন বাধা দেওয়ার চেষ্টা করবে সিঙ্কিংয়ে, তারপরে সিঙ্কটা হবে। তো সেইখানে শিয়ার স্ট্রেংথটা জাস্ট ডেভেলপ করছে। সয়েলের শিয়ার স্ট্রেংথ একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার যে আলাদা হয়ে যেতে চাইছে, পেরেকটা একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যেতে চাইছে, এইটার এগেনস্টে বাধা দেওয়াটা জাস্ট তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি শিয়ার স্ট্রেংথ জাস্ট ডেভেলপস। তো সেইটাই হচ্ছে আমাদের লিকুইড লিমিট। এখন আরও ইভাপোরেশন হচ্ছে, প্রচুর রোদতাপ ছাদে আরও কয়েকদিন ধরে আছে, জল কমতে 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 দেখা গেল WL এর থেকে লেস ওয়াটার কন্টেন্টে চলে এসছে, এইরকম জায়গায় আছে। তখন দেখা যাবে কি যে সেই সয়েলটাকে নিয়ে ভলিউম কী হবে, কমবে। কারণ বালতিতে এতটা জল ছিল, জল কিছুটা ইভাপোরেট হলো, ভলিউম কমলো। সেটাই আমরা এখানে দেখছি যে লিকুইড স্টেটে যদি দেখি যে কোনো একটা কন্ডিশানে, সেখানে ভলিউম যা ছিল কমে কমে যখন ওয়াটার কন্টেন্ট লিকুইড লিমিটে আসছে তখন ভলিউম কত, VLL, আরও ভলিউম কমছে। ওয়াটার কন্টেন্ট কমে গেছে এখানে যদি নিই, তাহলে ওয়াটার কন্টেন্ট এমন একটা জায়গায় ভলিউম কত হবে, এর থেকে কমে যাবে। তো এইরকম জায়গায় দেখা যাবে যে এটাকে আমরা মোল্ড করতে পারি, মানে আমরা কটরা বানাচ্ছি, ইট তৈরি করছি, এরকম কন্ডিশানে যাবে। এরপরে কোথায় চলে যাচ্ছে, আরও ভলিউম যদি কমতে থাকে তাহলে যখন আসবে ভলিউম অ্যাট প্লাস্টিক লিমিট, তখন আমরা এইটাকে বলছি, সেই ওয়াটার কন্টেন্টটাকে বলবো যে প্লাস্টিক লিমিট। যে ওয়াটার কন্টেন্ট প্লাস্টিক লিমিট যেটা WP, এই ওয়াটার কন্টেন্টে যে ভলিউমটা পাবো তাকে বলছি ভলিউম অ্যাট প্লাস্টিক লিমিট। এরপরে যদি আরও জল বেরিয়ে যেতে থাকে তখন আমরা সয়েলটা চলে আসবে, মানে WP প্লাস্টিক লিমিটের থেকে ওয়াটার কন্টেন্ট আরও কমছে, ভলিউমও কমছে, তাহলে আমরা কোথায় চলে আসবো, সেমি সলিড স্টেটে। তখন কিন্তু আমরা সয়েলটাকে আর মোল্ড করতে পারবো না, মানে আমরা করতে গেলেও সেটা ব্রেক করে যাবে, পার্টিকুলার শেপ সাইজ দিতে পারবো না। সেমি সলিড কিন্তু সফট আছে, তখন কিন্তু হার্ড হয়ে যায়নি। আরও যদি ওয়াটার কন্টেন্ট কমতে থাকে তাহলে কোথায় চলে আসবে, সিঙ্কেজ লিমিটে আসবে, WS। পার্টিকুলার একটা ওয়াটার কন্টেন্টে এলো যাকে বলছি আমরা সিঙ্কেজ লিমিট, সেই কন্ডিশনে যে ভলিউম তাকে বলছি ভলিউম অ্যাট সিঙ্কেজ লিমিট। এই যে সিঙ্কেজ লিমিটে আমরা যখন পৌঁছালাম, জিনিসটা কেমন হলো, এতক্ষণ পর্যন্ত বালতিতে প্রচুর পরিমাণে জল ছিল, সেটা কমছিল, কোথা থেকে কমছিল, উপরের দিক থেকে কমতে কমতে আসছিল। এখন এই যে ভলিউম অ্যাট সিঙ্কেজ লিমিট, মানে আমার বালতির মধ্যে দেখা গেল প্রথমে জল ছিল এরকম লিকুইড স্টেটে ছিল, এটা আমরা ধরে নিচ্ছি এই অবধি জল ছিল ফার্স্ট, এখানে VLL হলো কমে, আরও কমতে কমতে এলো এখানে VPL এলো, আরও জল কমতে কমতে এখানে VSL এ চলে এলো। এখন এইখান অবধি জলটা আসার পরে এরপরে যদি আমি ছাদের মধ্যে রেখে দিই, আরও যদি ওয়াটার কন্টেন্ট কমতে থাকে, ইভেন এমনকি আমি যদি ওভেনে রেখে ড্রাইও করে দিই, তাহলেও ভলিউমটা এই VSL এর থেকে আর কমবে না। কেন, কারণ হচ্ছে এর মধ্যে যে ভয়েডগুলো ছিল, এখন জলটা যে কমছে সিঙ্কেজ লিমিটের পর থেকে যদি ডিডাক্ট করি ওয়াটারকে, তাহলে সেই ওয়াটার যেটা কমছে সেটা কমছে ভয়েড থেকে। সেই জন্য ভলিউম এখানে যা ছিল সিঙ্কেজ লিমিটে, WS ওয়াটার কন্টেন্টে যা ভলিউম ছিল, ওয়াটার কন্টেন্টকে কমিয়ে যদি 0 করে দিই, ভলিউমটা কিন্তু সেম থাকছে, মানে ভলিউমটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে VSL এর পর ভলিউম আর কমবে না, ওয়াটার কন্টেন্ট মাইনাস করছি মানে কমছি, ইভেন 0 যদি করে দিই, ড্রাইও করে দিই সয়েলটাকে, VSL আর কমবে না, আর কমবে না। তাহলে এইটাকে আমরা বলছি শ্রিঙ্কেজ লিমিট। তার মানে শ্রিঙ্কেজ লিমিটে সয়েলটা ফুললি স্যাচুরেট থাকে। শ্রিঙ্কেজ লিমিটের আগে তো স্যাচুরেশনের মোর দ্যান ওয়াটার ছিলই, কিন্তু শ্রিঙ্কেজ লিমিটই হচ্ছে স্যাচুরেশনের লাস্ট। এরপরে যখন ওয়াটার কমবে এটা আর ফুললি স্যাচুরেট থাকবে না, এইখান থেকে ময়েস্ট সয়েল চালু হয়ে এখান অব্দি আসবে, যেই 0 হয়ে যাবে কমপ্লিট ড্রাই সয়েলে পৌঁছে যাব। তো এইখান থেকে
আমাদের আরও কতগুলো ধারণা লাগবে। যেমন হচ্ছে যে লিকুইড লিমিট বলতে কি বোঝায়। লিকুইড লিমিটের ডেফিনেশন যদি আমরা এই অ্যাট্রাবাক্স, এটা অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি লিমিটস বা অ্যাট্রাবাক্স লিমিটের টেবিল, চার্ট বা গ্রাফ বলতে পারি। কি কি না, ভলিউম অফ সয়েল ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে নিচে ওয়াটার কন্টেন্ট। এখন যদি ধরা যায় যে লিকুইড লিমিট কাকে বলবো, তাহলে লিকুইড লিমিট যদি আমরা এই গ্রাফ থেকে বলি তাহলে বলবো দ্য ময়েশ্চার কন্টেন্ট অ্যাট হুইচ এই সয়েল মাস পাসেস ফ্রম লিকুইড স্টেট টু প্লাস্টিক স্টেট ইজ কল্ড লিকুইড লিমিট। যদি আমরা এটার ল্যাবরেটরি ডেফিনেশনে যাই লিকুইড লিমিটের, তাহলে আমরা কি বলবো যে দ্য মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ এ সয়েল মাস কাট বাই এ গ্রুপ will unite together by a distance of 13 millimeter or half inch under the impact of 25 blows in Casagrande apparatus। জিনিসটা কেমন? লিকুইড লিমিটের টেস্টে আমরা দেখতে পাই যে এই রকম আমাদের একটা বাওয়েল থাকে ব্রাশের, এটা এখানে হিঞ্জ করা থাকে, এইখানে আমাদের একটা চাকার মতন থাকে, এর সাথে এরকম একটা হ্যান্ডেল দেওয়া থাকে, এর নিচে থাকে একটা রাবার প্যাড। এখন এই যে অ্যাসেম্বলিটা রয়েছে এইটার মধ্যে আমরা কি করি, সয়েল স্যাম্পেলকে এইভাবে ফিল আপ করি, সয়েল স্যাম্পেল এর মধ্যে থাকে। কীরকমভাবে থাকবে এটা যদি আমরা টপ ভিউ দেখি তাহলে আমরা এটা ভিউটা দেখতে পাবো যে এখানে যে সয়েল মাসটা রয়েছে, আর যদি সামনাসামনি দেখি এরকম, তাহলে এদিক থেকে যদি ভিউ নিই সেই ভিউটা আমরা এইটা পাচ্ছি। উপর থেকে ভিউ নিলে তো আমি সয়েল স্যাম্পেল দেখতে পাবো। আচ্ছা, এখানে আমাদের একটা স্ট্যান্ডার্ড গ্রুপ হয়, এএসটিএম গ্রুপও হয়, আবার আমাদের ক্যাসাগ্র্যান্ডে গ্রুপও হয়, ক্যাসাগ্র্যান্ডে টুল, এরকম ভি শেপ মতন। এইটা যখন সয়েল স্যাম্পেলটা নিয়েছি এইটার মধ্যে দিয়ে যখন এটাকে গ্রুপটা দিয়ে আলাদা করব, তখন এখানে এইরকম একটা ভি গ্রুপ তৈরি হবে, এইরকম তৈরি হবে। এইদিকে সয়েল স্যাম্পেলটা তার মানে দুটো ভাগে ভাগ হয়ে গেল, মানে আমরা এইরকম দেখতে পাচ্ছি এই দুদিকে সয়েল স্যাম্পেলটা ভাগ হয়ে গেছে। এখন এই হ্যান্ডেলটাকে রোটেট করব, 25টা রোটেশনে এক্স্যাক্টলি রোটেশন 25টা নয়, রোটেট ব্লো 25টা বলবো, মানে এইটা সার্টেন হাইট মোটামুটি 1 সেন্টিমিটারটা বাউলটা উঠবে, আবার ফ্রি ফল হবে, উঠবে ফ্রি ফল হবে, যত হ্যান্ডেল গড়াতে থাকবে এটা হতে থাকবে। তাহলে এইখানে দেখা যাবে যে এখানে এক্স্যাক্ট 25টা ব্লো, এখানে 25 ব্লো যখন হবে ঠিক সে সময় যদি এখান থেকে এটাও নেমে আসছে, এদিক থেকে এটাও নেমে আসছে, এই যে মিটিং ডিস্ট্যান্স এইটা যদি আমার 13 মিলিমিটার, এই ডিস্ট্যান্সটা 13 মিলিমিটার বা হাফ ইঞ্চ যদি হয় এক্স্যাক্ট 25টা ব্লোতে, তাহলে যত পরিমাণ ওয়াটার কন্টেন্ট এই সয়েলটার মধ্যে মিক্সিং করেছিলাম সেই পার্টিকুলার ওয়াটার কন্টেন্টটাকে ওই সয়েলটার লিকুইড লিমিট ধরা হবে। এইটা কীরকম হবে তাহলে, এটা এদিক থেকে নেমে আসতে থাকবে, এটা এদিক থেকে নেমে আসতে থাকবে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি বাটির নিচে ঘা মারলাম আর দুটোই নেমে এসে মিলে গেল, এটাকে শিয়ার বলি। শিয়ার করে গেলে হবে না, এখানে কি হতে হবে, টোকা মারা হচ্ছে, আস্তে 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 এটা ফ্লো হয়ে আসছে, দুটো ফ্লো হতে হতে দুদিক থেকে আসবে, যে গ্রুপ দিয়ে আলাদা করে দিয়েছিলাম সেটা আবার ইউনাইটেড হবে। ডিস্টেন্সটা কত, 13 মিলিমিটার বা হাফ ইঞ্চ। এটা আবার অনেক বই 12.5 mm দেয় হাফ ইঞ্চ যেহেতু, তো সেটাও চলবে ভ্যালুটা। তো এক্স্যাক্ট 25টা ব্লোতে যদি 13 mm বা হাফ ইঞ্চ মিট করে, তাহলে যে ওয়াটার কন্টেন্ট দিয়ে এই সয়েল স্যাম্পেলটা বানানো হয়েছিল সেই ওয়াটার কন্টেন্টটাকে ওই সয়েল স্যাম্পেলের লিকুইড লিমিট বলা হবে। তাহলে ডেফিনেশনটা কী ছিল, দ্য মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ এ সয়েল মাস কাট বাই এ গ্রুপ উইল ইউনিট টুগেদার বাই এ ডিস্টেন্স অফ 13 mm or half inch under 25 blows in Casagrande apparatus। এখানে একটা কথা যে তাহলে কি ওয়াটার একটু করে মেশাবো আর ব্লো মারবো, দিয়ে কখন 25টা ব্লোতে মিট হচ্ছে দেখবো, খুব টাফ হয়ে যাবে। সেই জন্য এইটা আমরা ফ্লো ইন্ডেক্সে, ফ্লো কার্ভে ভালো বুঝতে পারবো। কীরকম করি, এইভাবে আমরা নিই, দেখা যাক কীরকম। এইদিকে আমরা কী নিচ্ছি, এইদিকে নিই ওয়াটার কন্টেন্ট, ওয়াটার কন্টেন্ট ওয়াই অ্যাক্সিসে নেব, আর এক্স অ্যাক্সিসে কী নেব, এক্স অ্যাক্সিসে হচ্ছে নাম্বার অফ ব্লো, কিন্তু এটা লগ স্কেলে।
এন হচ্ছে নাম্বার অফ ব্লো ইন লগ স্কেল, আর ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি ওয়াটার কন্টেন্ট ইন প্লেন স্কেল। তাহলে এটা সেমি লগ গ্রাফ পেপারে প্লট হবে। তো দেখা যাচ্ছে N1 যদি আমার নাম্বার অফ ব্লো হয়, কত ওয়াটার কন্টেন্ট, দেখা গেল W1, সে এই হাইটটা হচ্ছে আমার W1। তার মানে ওই 13 mm যে মিট হবে, এই যে এখানে 13 mm মিট হচ্ছে বা হাফ ইঞ্চ মিট হচ্ছে, এই ভ্যালুটাকে কনস্ট্যান্ট রাখছি। তাহলে দেখা যাচ্ছে যখন ওয়াটার কন্টেন্ট W1 ছিল তখন N1 ব্লোতে 13 mm মিট হয়েছে। আবার যখন দেখা যাচ্ছে N2 ও নাম্বার অফ ব্লো, তখন ওয়াটার কন্টেন্ট হচ্ছে এখান থেকে এটা W2। আবার যদি আমরা এখান থেকে N3 নাম্বার অফ ব্লো নিই, তাহলে ওয়াটার কন্টেন্ট হবে ধরো এখান থেকে হাইটটা হচ্ছে W3। তাহলে আমরা কী পাবো, এরকম একটা গ্রাফ পাবো। এখন এই যে গ্রাফটা পেলাম, এই গ্রাফটাতে এবার আমাদের কি করতে হয়, এখন দেখা যাচ্ছে এটা ধরো আমার 10টা ব্লো, এটা হচ্ছে ধরো 50টা ব্লো, এটা ধরো 100টা ব্লো। এখন আমার দরকার 25টা ব্লো, তাহলে ঠিক 25, এখানে N ইকুয়াল টু এখন 25, সেই পয়েন্ট থেকে আমি এটাকে তুলে নেব, নিয়ে এখানে নিয়ে যাব। তাহলে যে ওয়াটার কন্টেন্টটা পাবো সেটাই হচ্ছে আমার লিকুইড লিমিট। তার মানে এখানে N ইকুয়াল টু 25, যেখানে কাট করলো সেখান থেকে হরাইজন্টাল নিলাম, এখানে ওয়াই অ্যাক্সিসকে যেখানে কাট করলো, ওয়াটার কন্টেন্টে যা ভ্যালু হবে সেটাই হচ্ছে লিকুইড লিমিট। তো টেস্টিংটা আমরা এরকমভাবে করি যে 3-4টে ওয়াটার কন্টেন্ট দিয়ে আমরা স্যাম্পল টেস্ট করি, দিয়ে কার্ভটাকে টেনে নিই, N ইকুয়াল টু 25 থেকে যে পার্টিকুলার ওয়াটার কন্টেন্ট পাওয়া যাচ্ছে সেটাকে আমরা লিকুইড লিমিট ফিক্স করি। ঠিক আছে, আচ্ছা, লিকুইড লিমিটের আরও একটা ডেফিনেশন আমরা অলরেডি বলে ফেলেছি, যে দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ এ সয়েল জাস্ট ডেভেলপস ইটস শিয়ার স্ট্রেংথ। ওই যে বললাম যে পিন বা পেরেকটা পড়ে যাওয়ার আগে মনে হবে যেন একটা পর্দার মতন কিছু একটা লিক করে দিল, তারপরে নিচের দিকে সিঙ্ক হচ্ছে। হয়ে গেল আমাদের লিকুইড লিমিটের ডেফিনেশন। নেক্সট চলে যাবো আমরা প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিট কাকে বলবো, গ্রাফ থেকে যদি বলি, দ্য ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ সয়েল মাস পাসেস ফ্রম প্লাস্টিক স্টেট টু সেমি সলিড স্টেট, তাহলে তাকে আমরা বলছি প্লাস্টিক লিমিট। ল্যাব ডেফিনেশন থেকে কী করে বলবো, ল্যাব ডেফিনেশন আমরা কী করি এখানে, যেমন এই বোর্ডের সারফেসটা স্মুথ সারফেস, এইরকম সারফেসে আমরা কী করি, গ্লাস সিট নিই, তার উপরে আমরা কী করি, প্রথমে হাতে মণ্ড তৈরি করে রসগোল্লার মতন গোলাকার একটা গোল পাকাই, দিয়ে সেইটাকে গ্লাস সিটের উপর আমরা ইউনিফর্মলি রোল করতে থাকি। রোল করতে 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 যখন 3 মিলিমিটার ডায়া সয়েল থ্রেড তৈরি হবে, তখন যদি ক্রাম্বল করতে শুরু করে, মানে ভেঙে ভেঙে যাবে, এটাকে যখন রোল করছি আটা লেচিতে যেমন করে এরকম 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 করছে, তখনও কিন্তু ব্রেকিং হচ্ছে না। এখন যদি আমরা আরও সরু করতে থাকি, পাতলা করতে থাকি, যখন খুব পাতলা হয়ে যাবে, তখন ময়েশ্চার কন্টেন্ট দেখা গেল 3 mm থেকে কমে গেছে ডায়া, কিন্তু ব্রেক হচ্ছে না। তখন কি করবো, আবার ওটাকে গোল করে নেবো, আবার রোল করতে থাকবো। যত রোল করবো আর গ্লাস সিটে করতে থাকবো রোলিংটা, তত কী হবে, ময়েশ্চার কন্টেন্ট কমতে যাবে। তো সার্টেন একটা টাইম আসবে যে যখন দেখা যাবে যে 3 mm যখন ডায়া হচ্ছে, তখন ওটা ক্রাম্বল হয়ে যাচ্ছে। সেই সময়ে ওই ক্রাম্বল পিসগুলোকে নিয়ে আবার ময়েশ্চার কন্টেন্ট টেস্ট করা হয়, দিয়ে কত ওয়াটার কন্টেন্ট আছে সেটা ডিটারমাইন করা হয়। তো এইভাবে আমরা প্লাস্টিক লিমিট বের করি। তো প্লাস্টিক লিমিটের ডেফিনেশনে তাহলে কি বলবো, দ্য মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ এ 3 mm ডায়ামিটার সয়েল মাস, এ 3 mm ডায়ামিটার সয়েল থ্রেড, THREAD, a 3 mm diameter soil thread when rolled on a glass sheet just begins to crumble or rupture, ভেঙে ভেঙে যেতে থাকবে। মানে আমরা যদি এরকম একটা গ্লাস শিট দেখি, এর উপরে এরকম একটা নিয়ে এরকমভাবে রোল করছিলাম, করতে করতে কী হবে, দেখা যাবে যে এরকম টুকরো টুকরো হয়ে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এরকম ভেঙে ভেঙে যাচ্ছে। তাহলে সেই মিনিমাম ওয়াটার কন্টেন্ট যেটা পাবো তাকে আমরা বলবো প্লাস্টিক লিমিট, ওই সয়েল স্যাম্পলটার জন্য। আচ্ছা, ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা শ্রিঙ্কেজ লিমিট। শ্রিঙ্কেজ লিমিট কাকে বলবো, এখানে গ্রাফ থেকে যদি বলি, তাহলে when a soil mass passes from সেমি সলিড স্টেট টু সলিড স্টেট, তাকে শ্রিঙ্কেজ লিমিট বলছি। কিন্তু আরেকটাভাবে বলা যায়, যেটা একটু আগেই ডিসকাস করলাম, যে ভলিউম শ্রিঙ্কেজ লিমিটে আসার পর জল পরিমাণ যদি আরও কমায়, তাতে করে ভলিউম কিন্তু আর কমবে না। তাহলে সেইটা আরেকটা ডেফিনেশন, যে দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ, এখানে আছি, প্রত্যেকটা জায়গায় কী হচ্ছে, ভলিউমটা কনস্ট্যান্ট, কিন্তু ওয়াটার কন্টেন্ট এখানে যা ছিল এদিকে যত আসছে কী হচ্ছে, কমতে এখানে যদি আসি ওয়াই অ্যাক্সিসে 0 হয়ে যাবে। তাহলে এই যে ওয়াটার কন্টেন্ট, এই কতগুলো ভ্যালু রয়েছে, তার মধ্যে এইটাই ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট, যেখানে ভলিউম যা ছিল এরপর থেকে ওয়াটার কন্টেন্ট কমালে ভলিউম আর কমবে না। তাহলে দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ রিডাকশন ইন ওয়াটার কন্টেন্ট উইল নট কজ
ডিক্রিজ ইন ভলিউম, তাকে আমরা বলবো সিঙ্কেজ লিমিট। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের লিমিটের ডেফিনেশন গেল। নেক্সট আমরা এখান থেকে কতগুলো ইন্ডেক্সে চলে যাব। প্রথম কথায় চলে আসি, প্লাস্টিসিটি ইন্ডেক্স। আচ্ছা, প্লাস্টিসিটি ইন্ডেক্স যাওয়ার আগে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে প্লাস্টিসিটি বলতে কি বুঝি না। প্লাস্টিসিটি আমরা কন্ডিশন পড়েছি, ইলাস্টিক, প্লাস্টিক, ইলাস্টোপ্লাস্টিক, এইসব আমরা সলিড মেকানিক্স স্ট্রেংথ অফ মেটেরিয়ালে পড়েছি। কিন্তু প্লাস্টিসিটি, যে মেটেরিয়ালটার প্লাস্টিসিটি আছে তাকে আমরা প্লাস্টিক মেটেরিয়াল বলি। এখন প্লাস্টিসিটিটা কীরকম? প্লাস্টিসিটি হচ্ছে একটা প্রপার্টি যার দ্বারা যে কোনো মেটেরিয়ালকে আমরা ডিফর্ম করতে পারি উইদাউট রাপচার। উইদাউট রাপচার মানে আমি কটরা তৈরি করার সময় যে মাটিটা, সেটা হাতে করে নিয়ে একটা মণ্ড তৈরি করেছি, আমি চাইলে ওটাকে রসগোল্লার মতো করতে পারি। আচ্ছা, আবার চাইলে আমি মাঝখানে ওটাকে প্রেসার দিয়ে একটা কী করতে পারি, একটা প্রদীপের মতন তৈরি করতে পারি। কিন্তু যখনই আমি রসগোল্লাটা থেকে প্রদীপ তৈরি করলাম, তখন কি প্রদীপের গায়ে গায়ে ফাটফাট হয়ে গেল, দিয়ে ভেঙে গেল না? তার মানে আমি ওটাকে কি করছি, আমি ডিফর্ম করছি, ফরমেশন চেঞ্জ করছি, কিন্তু কোনো রাপচার হচ্ছে না, ইলাস্টিক রিবাউন্ড হবে না, ভলিউম চেঞ্জ হবে না। তো এইটাকে আমরা বলছি প্লাস্টিসিটি। Plasticity is a property by which a material can be deformed without rupture, elastic rebound and volume change. তো প্লাস্টিসিটি বলতে গিয়ে আমরা যেমন আচ্ছা প্লাস্টিক ইন্ডেক্সে আসি, তারপরে টপিকটায় যাচ্ছি। এখানে আমরা চলে আসবো প্রথম ইন্ডেক্স, সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স। এটা একটু পরে আমি মুছে দেবো, যদিও এটাকে ছোট করে নিই। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হলো না, এটা ছিল VLL, VPL, এটা ছিল VSL। একটা পয়েন্ট ছিল, যে পয়েন্টটা হচ্ছে যে এই যে গ্রাফটা আমরা পেয়েছিলাম, যে ওয়াটার কন্টেন্ট যত কমাতে এসছি, ভলিউমও কমতে এসছে। এরপর থেকে ওয়াটার কন্টেন্ট কমিয়েছি, ভলিউম আর কমেনি। তো এই যে গ্রাফটা আসছিল, এটা এখান থেকে কনস্ট্যান্ট হয়ে গেছে। এইটাকে যদি আমরা এটাকে যে লাইনে আসছিল সেই লাইনেই যদি এটাকে ইনক্রিজ করাই, তাহলে এখানে যে কাট করলো এই ভলিউমটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যেমন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ এইটুকু, এইটা হচ্ছে আমাদের ভয়েড ভলিউম অ্যাকচুয়ালি VV, আর এইটা হচ্ছে আমাদের VS। অর্থাৎ এখান থেকে যে এই পর্যন্ত যাচ্ছি, বা WS থেকে ওয়াটার কন্টেন্ট সিঙ্কেজ লিমিট থেকে কমে যে জিরোতে পৌঁছাচ্ছে, তখন ভলিউম কমছে না, কারণ এই ভয়েড ভলিউমটা থেকে ওয়াটারটা ডিডাক্ট হচ্ছে। কম্প্যাকশন তো করছি না যে ভয়েড ভলিউমটা কমবে, জাস্ট ইভাপোরেশন হচ্ছিল, ভয়েড ভলিউম থেকে ওয়াটারটা রিলিজ হয়ে যাচ্ছিল। তো এইটা হচ্ছে আমাদের এখানে ভয়েড ভলিউম। এখন এই ভয়েড ভলিউমটা যদি এই লাইনে ধরি, তাহলে ভলিউম অফ সয়েল সলিড কিন্তু দেখা যাচ্ছে, দেখো এইখান থেকে এটা ভলিউম অফ সয়েল সলিড, এখান থেকে এটাও তাই, এখান থেকে এটাও তাই, এখান থেকে এটাও তাই। এখন এইখানে কি আছে, যখন ওয়াটার কন্টেন্ট এখানে তো W=0 ওয়াই অ্যাক্সিসে, তাহলে এই ওয়াটার কন্টেন্ট যদি 0 হয়ে যায়, তাহলে এটা VS, ভলিউম অফ সয়েল সলিড। আর এইটুকু ভয়েড ভলিউমে তখন কি আছে, অনলি ভলিউম অফ এয়ার চলে এসছে, কারণ এটা ড্রাই সয়েল ইন্ডিকেট করছে। যদি আমরা এইখানে থাকতাম, যখন ওয়াটার কন্টেন্ট WS সিঙ্কেজ লিমিটে আছে, তখন এইখান থেকে এইটুকুই কিন্তু ভলিউম অফ সয়েল সলিড। তাহলে এই ভিভি থেকে আছে, এই ভিভি থেকে আছে এখন ওয়াটার আছে, তাহলে এখন ভিভি কমপ্লিটলি ফিল্ড উইথ VW। তার মানে সিঙ্কেজ লিমিটে সয়েলটা ফুললি স্যাচুরেট হয়ে আছে, এটা বুঝবো। এখানে WS এর ফর্মুলাটা, সিঙ্কেজ লিমিট যখন বের করছি, আমরা আগে ফর্মুলা পড়েছি, মনে করে দেখো, যে E=W×G/SR। তাহলে যখন বলছি যে সিঙ্কেজ লিমিটে সয়েলটা ফুললি স্যাচুরেট কন্ডিশনে রয়েছে, তাহলে SR যদি 1 পুট করি, তাহলে কি পড়ে থাকলো, E=WG। এখন এই ওয়াটার কন্টেন্ট ডাব্লুটাকে যদি আমরা সিঙ্কেজ লিমিট WS ধরি, তাহলে WS সমান কি বলতে পারি, E/G। এইটা হচ্ছে সিঙ্কেজ লিমিটের একটা ফর্মুলা, যে E/G। এখন 1/G রেখে দিলাম, কে আমরা লিখে দিচ্ছি G∑W/∑D -1। তাহলে কি দাঁড়ালো, Γ/W/∑D -1/G।
তাহলে এই ফর্মুলাটাও কাজে লাগে, এই ফর্মুলাটাও কাজে লাগে। কিসের জন্য? শ্রিঙ্কেজ লিমিটের জন্য। শ্রিঙ্কেজ রেশিও থেকে একটা কোশ্চেন আসে। শ্রিঙ্কেজ রেশিও আমরা যদিও ল্যাব টেস্টগুলো নিয়ে এত ডিটেল ডিসকাশনে যাচ্ছি না, কারণ পরীক্ষাতে আমাদের এইসব থেকে প্রচুর কোশ্চেন থাকে না। শ্রিঙ্কেজ রেশিওর আমরা ফর্মুলা দুটো মনে রাখবো। একটা আমরা বলবো এখানে চেঞ্জ ইন ভলিউম পার ইউনিট ড্রাই ভলিউম বাই চেঞ্জ ইন ওয়াটার কন্টেন্ট। মানে ওয়াটার কন্টেন্ট যখন W1 তখন যদি ভলিউম ছিল V1, ওয়াটার কন্টেন্ট যখন W2 নিয়েছি তখন সয়েল স্যাম্পলটা ভলিউম হয়েছে V2। আর ড্রাই যদি করে দিই সয়েলটাকে ওভেনে, তাহলে যে ড্রাই ভলিউম সেটা যদি VD হয়, তাহলে শ্রিঙ্কেজ রেশিও হয়ে যাচ্ছে চেঞ্জ ইন ভলিউম V1 মাইনাস V2 পার ইউনিট ড্রাই ভলিউম টোটাল ডিভাইডেড বাই চেঞ্জ ইন ওয়াটার কন্টেন্ট। এটা একটা। আরেকটা জিনিস আমি মনে রাখি, যেটা এখানে এসেছিল গামা W বাই গামা D, এখানে উল্টো গামা D বাই গামা W। শ্রিঙ্কেজ রেশিওর এই দুটো ফর্মুলা আমাদের কাজে লাগে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, শ্রিঙ্কেজ লিমিটের আরও একটা ফর্মুলা আছে। শ্রিঙ্কেজ লিমিট মানে WS এর আরও একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা W1 মাইনাস WD ব্র্যাকেট মাইনাস V1 মাইনাস BD ব্র্যাকেট গামা W বাই টোটাল ডিভাইডেড বাই WD ড্রাই ওয়েট। এগুলো সব সাফিক্স। তো এইটাকে যদি আমরা সেপারেট করি যে W1 মাইনাস WD বাই WD, তাহলে এটাকে বলে ইনিশিয়াল ওয়াটার কন্টেন্ট। যে ইনিশিয়াল কন্ডিশনে যখন স্যাম্পলটা নিয়েছি তখন ওয়েট, এখানে কিন্তু ক্যাপিটাল W মানে ওয়েট, ভি ক্যাপিটাল ভি মানে ভলিউম, এখানে কিন্তু স্মল w লিখেছি, এটা কিন্তু ওয়াটার কন্টেন্ট। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, এই ফর্মুলাগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে। এবারে আমরা চলে যাব ইন্ডেক্সগুলোয়। নেক্সট চলে আসছে আমরা প্লাস্টিসিটি ইন্ডেক্স। প্রথমে আসছে আইপি। আইপি ইকুয়াল টু কী হবে? WL মাইনাস WP। লিকুইড লিমিট থেকে প্লাস্টিক লিমিট যদি বাদ দিই, তাহলে যে ফ্র্যাকশনটা পাবো তাকে আমরা কি বলবো, যে রেজাল্টটা পাবো তাকে বলবো প্লাস্টিসিটি ইন্ডেক্স আইপি। যেমন ধরা যাক একটা সয়েলের লিকুইড লিমিট যদি এটা যদি 60% হতো, প্লাস্টিক লিমিট যদি 40% হতো, তার মানে 60 মাইনাস 40, তার মানে আইপির ভ্যালু কত হয়ে গেল? 20। এর মানে হচ্ছে যে এই 60% ওয়াটার কন্টেন্ট থেকে 40% ওয়াটার কন্টেন্টের মধ্যে সয়েলটা প্লাস্টিক জোনে থাকবে এবং তাকে আমরা কি করতে পারি? মোল্ড করতে পারি, এনি শেপে আমরা নিয়ে যেতে পারি। সেই ইন্ডেক্সটাকে বলছি আমরা প্লাস্টিসিটি ইন্ডেক্স। ঠিক একই রকম প্লাস্টিক লিমিট থেকে যদি শ্রিঙ্কেজ লিমিটকে ডিডাক্ট করি, তাহলে তখন আমরা তাকে বলবো শ্রিঙ্কেজ ইন্ডেক্স, IS ইকুয়াল টু WP মাইনাস WS। তার মানে এই কন্ডিশনে সয়েলটা সেমি সলিড স্টেটে থাকবে। তাহলে এটা সেমি সলিড স্টেটকে ইন্ডিকেট করছে শ্রিঙ্কেজ ইন্ডেক্স, আর প্লাস্টিসিটি ইন্ডেক্স ইন্ডিকেট করছে প্লাস্টিক স্টেটকে বা প্লাস্টিক রেঞ্জকে। 3 নম্বর পয়েন্টে যাব। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের কনসিস্টেন্সি ইন্ডেক্স, বা আরেকটা নাম আমরা বলতে পারি রিলেটিভ কনসিস্টেন্সি। রিলেটিভ কনসিস্টেন্সি অর কনসিস্টেন্সি ইন্ডেক্স 3 নম্বর পয়েন্ট। তাহলে এটা আমরা 1 নম্বর বলছি আইপি, 2 নম্বর হলো IS, 3 নম্বর পয়েন্ট হচ্ছে IC। IC মানে কি বললাম? রিলেটিভ কনসিস্টেন্সি অর কনসিস্টেন্সি ইন্ডেক্স। এইটার ফর্মুলা WL মাইনাস W বাই IP। এই যে এক্সাম্পলটা, এক্সাম্পল বলবো না, ক্যাসাগ্র্যান্ডের যে চার্টটা আমরা পড়লাম ভলিউম ভার্সেস ওয়াটার কন্টেন্টের, এটা আমরা পাশে একটা ছোট করে এঁকে নেব এগুলো বোঝার জন্য।
এই ছিল আমাদের কি কি পড়েছি, এটা WS, এটা ছিল WP, এটা ছিল WL। এখানে আমরা ভ্যালুগুলো ধরে নিই। ফার্স্ট ধরে নিচ্ছি এটা 60%, এটা 40%, আর এটা ধরে নিচ্ছি 30%। জাস্ট ধরে নেওয়া ভ্যালু, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এটাই ধরতে হবে। এইটা ধরা থাকলে কী হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে আরেকবার দেখে নিই আমরা যা যা শিখলাম। 1 নম্বরে কী শিখেছি, আইপি। আইপি এখানে কত আসবে, 60 - 40, কারণ এটা হচ্ছে WL - WP। তাহলে এখান থেকে 60 - 40, 20 আসবে। আচ্ছা, 2 নম্বরে যদি আমরা সিঙ্কেজ ইন্ডেক্সে যাই, IS, তাহলে কী ছিল, WP - WS, ভ্যালু বসাবো, তাহলে 40 - 30। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা আইসি। আইসির এখানে কি লিখেছি, WL - W/IP। তাহলে কনসিস্টেন্সি ইন্ডেক্স বা রিলেটিভ কনসিস্টেন্সি করতে গিয়ে উপরে যা আছে আমরা এটা WL - W রেখে দিলাম, নিচে আমরা আইপির ভ্যালু এখানে অলরেডি পড়ে ফেলেছি, পুট করব WL - WP। এখন এই যে ডাব্লুটা, এইটা কি, এইটা আমরা ধরে নিচ্ছি যে একটা সয়েল স্যাম্পেলের আমরা ল্যাবরেটরিতে টেস্ট করে তার লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, সিঙ্কেজ লিমিট, এই 3টে নোন ভ্যালু আমরা ধরে নিচ্ছি, এই রেজাল্ট এসছে আমাদের। এখন এইটা যে কোনো একটা ওয়াটার কন্টেন্ট হতে পারে, কোনটা ছাড়া, এইগুলো ছাড়াও হতে পারে বা এগুলোও হতে পারে। তা সেইটা হচ্ছে আমার জানা নেই, আমি সয়েলটাকে ফিল্ড থেকে কালেক্ট করে নিয়ে আসছি, যে ময়েশ্চার কন্টেন্টটা আছে আমরা তাকে ধরে নিচ্ছি এটা ইনসিটু বা ইনফিল্ড ময়েশ্চার কন্টেন্ট, এনি ময়েশ্চার কন্টেন্ট এটা হতে পারে। আচ্ছা, এখন এইটার ভ্যালুর উপর ডিপেন্ড করে এখন আমরা দেখবো যে আইসির ভ্যালু কী কী হতে পারে। এইগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে, ডাইরেক্ট ফর্মুলাগুলো থেকে থাকে। এটা থেকে কীরকম কোশ্চেন থাকে দেখা যাক। ধরে নিচ্ছি ফার্স্ট কেস যে ইনসিটু ওয়াটার কন্টেন্টের ভ্যালু মোর দ্যান 60%। ধরে নিলাম আমি এখন এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে, তাহলে এখন ওয়াটার কন্টেন্ট কত, মোর দ্যান 60, তাহলে এটা কত হতে পারে, তাহলে আমি 70% ধরলাম এখন। তাহলে যদি এটা 70% হয়ে যায়, তাহলে উপরে ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, WL 60 - 70, তাহলে মাইনাসে চলে আসছে। তাহলে প্রথম পয়েন্ট লিখছি যে আইসি নেগেটিভ, আইসি নেগেটিভ হলো, আইসি নেগেটিভ কী করে এলো, আইসি নেগেটিভ কী করে এলো, ডাব্লুর ভ্যালুটা গ্রেটার হয়ে গেছে WL এর থেকে, তাহলে এটা এখানে লিখবো যে W গ্রেটার দ্যান WL। W গ্রেটার দ্যান WL মানে ওয়াটার কন্টেন্ট মোর দ্যান লিকুইড লিমিট, তার মানে আমরা কোথায় আছি, লিকুইড স্টেটে আছি। তার মানে বোঝাচ্ছে দ্য সয়েল ইজ ইন লিকুইড স্টেট। নেক্সট ধরে নিচ্ছি এই ডাব্লুর ভ্যালু, এই ডাব্লুটার ভ্যালু ইকুয়াল টু 60, তার মানে এখন এই পয়েন্ট আর নেই, এখন নেক্সট আমরা এই পয়েন্টে এসেছি। তাহলে এখন W আর WL কত, 60 - 60, 0। তাহলে সেকেন্ড পয়েন্ট কি পেলাম, আইসি 0। কখন, when W equal to WL, তার মানে সয়েল স্যাম্পল ইজ ইন লিকুইড লিমিট। নেক্সট এখন আমরা ধরে নিচ্ছি এখানে আছে 60-40 মাঝে একটা ভ্যালু ধরি, ধরো 50-তে আছে, 50-তে। তা এখন 50 যদি পুট করি, তাহলে 60 - 50 দেন কত, 10, আর নিচে কত হয়ে আছে, WL - WP, 60 - 40, 60 - 40 মানে 20, আর এখানে 60 মাইনাস মাঝে একটা ভ্যালু ধরেছি, 50 ধরেছি ভ্যালুটা। তাহলে আমরা কত পাচ্ছি, এটা 10-এর 20, তাহলে কি এলো, 0 থেকে গ্রেটার কিন্তু 1-এর থেকে কম। তাহলে এখন আইসি 0 থেকে গ্রেটার, 1-এর থেকে কম কখন হবে, ডাব্লু কোথায় থাকতে হবে, ডাব্লুটাকে কোথায় থাকতে হবে, WP এর থেকে বেশি, মানে 40-এর বেশি ছিল 50, কিন্তু 60-এর থেকে কম ছিল। তার মানে ওয়াটার কন্টেন্ট যদি বিটুইন প্লাস্টিক লিমিটে, প্লাস্টিক স্টেটে থাকে, এটা কোন স্টেট, প্লাস্টিক স্টেট, তার মানে সয়েল ইজ ইন প্লাস্টিক স্টেট। তাহলে আইসির ভ্যালু কত আসবে, 0 থেকে 1-এর মধ্যে আসবে। নেক্সট আরও ওয়াটার কন্টেন্ট কমিয়েছি, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, কোথায় চলে এসেছি এখন, এখানে চলে এসেছি, প্লাস্টিক লিমিটেই চলে গেছি। তাহলে এখন যদি এখানে WP বসাই,
তাহলে উপরে WL মাইনাস WP, নিচেও WL মাইনাস WP, আউট হয়ে যাবে, 1 আসবে। 60 মাইনাস 40 20, 60 মাইনাস 40 20, 20 20 1, তাহলে আইসি ইকুয়াল 1, আইসি ইকুয়াল টু 1। আইসি ইকুয়াল টু 1 কখন হলো? ডাব্লিউ ইকুয়াল টু WP যদি হয়, তার মানে দ্য সয়েল ইজ ইন প্লাস্টিক লিমিট। নেক্সট, যদি 40 থেকে কমে যায়, 40 থেকে কমে যায় মানে এনি ভ্যালু নিতে পারি, এখানে 35 নিতে পারি, 30 নিতে পারি, লেস দ্যান 30 মানে 20 নিতে পারি, 10 নিতে পারি, 0 নিতে পারি, এনি ভ্যালু ধরে নেওয়া যাক, যে কোনো ভ্যালু নেওয়া যাক 40 থেকে। নিচে তো হয়েই আছে এটা, যে 60 মাইনাস 40, তার মানে নিচে কত আছে? 20 আছে অলরেডি। উপরে কি হবে? এটা 60 মাইনাস, যেই 40 থেকে নেমে যাচ্ছে, ধরে নেওয়া যাক 35, তাহলে 35 যদি নিই, তাহলে 60 মাইনাস 35 25, তাহলে উপরে 25-এর 20, যদি আরও কমে আসি, WSA যদি চলে 30, তাহলে 30-এর 20, আরও যদি কমে যায় 10 নিয়েছি, তাহলে 60 মাইনাস 10, তার মানে 50, নিচে 20, 50-এর 20, তার মানে কি হয়ে যাচ্ছে? গ্রেটার দ্যান 1। কখন হতে পারে? 3টে কেসে হতে পারে, সেমি সলিড স্টেট, সলিড স্টেট, শ্রিঙ্কেজ লিমিট। আবার যদি বলি যে দ্য সয়েল ইজ ড্রাই, মানে ওয়াটার কন্টেন্ট 0, কারণ WP এর লেস ওয়াটার কন্টেন্ট এনি ভ্যালুতে, তাহলে এখানে কন্ডিশন কি লিখবো? ওয়াটার কন্টেন্ট লেস দ্যান WP। দ্য সয়েল ইজ ইন কোথায় কোথায় থাকতে পারে? সেমি সলিড স্টেট অর শ্রিঙ্কেজ লিমিট, শ্রিঙ্কেজ লিমিট অর সলিড স্টেট অর ড্রাই। তো এই হয়ে যাচ্ছে আমাদের কনসিস্টেন্সি ইন্ডেক্স বা রিলেটিভ কনসিস্টেন্সির কন্ডিশন। নেক্সট আমরা চলে যাব লিকুইডিটি ইন্ডেক্স। এখানে আমরা লিখে নেব লিকুইডিটি ইন্ডেক্স, 4 নম্বর কন্ডিশন। IL ইকুয়াল টু, চেঞ্জ হচ্ছে এবার, W মাইনাস WP বাই IP। উপরে যা আছে থাকবে, নিচে IPর ভ্যালু পুট করব, IP সমান পড়ে ফেলেছি WL মাইনাস WP। আচ্ছা, এখন এবার দেখা যাক এই ভ্যালুগুলোতে কি চেঞ্জ আসছে দেখা যাক। এখন এই যে শর্তগুলো ছিল না, এই কন্ডিশনটা আমরা সেম রাখছি, তাহলে এই কন্ডিশনটাও সেম থাকবে। এখানে কি ভ্যালু আসছে দেখা যাক, W গ্রেটার দ্যান WL, তার মানে যেমন আমরা ফার্স্ট ধরেছিলাম যে W গ্রেটার দ্যান WL মানে WL 60% ছিল, তার থেকে গ্রেটার একটা 70% ভ্যালু নিলাম। এখন যদি 70% হয়, এখানে পুট করি 70 মাইনাস WP কত ছিল? 40, তাহলে 70 মাইনাস 40, উপরে কত? 30, নিচে কত? 20, 30/20, তাহলে কি এলো? গ্রেটার দ্যান 1। তাহলে এইখানেই আমরা লিখছি ILটা কি হয়ে গেল? গ্রেটার দ্যান 1 হয়ে গেল। কখন? যখন ওয়াটার কন্টেন্ট মোর দ্যান লিকুইড লিমিট, দ্যাট ইজ সয়েলটা লিকুইড স্টেটে আছে, তখন লিকুইডিটি ইন্ডেক্স কত? গ্রেটার দ্যান 1। নেক্সট আসি, 70 থেকে কমে এবার আমরা WL এ এসেছি, মানে এক্স্যাক্ট 60-তে এসেছি, তাহলে এটা পুট করি 60 মাইনাস 40, 60 মাইনাস 40 1, তাহলে এখানে কি লিখে দেবো? IL ইকুয়াল টু 1। কখন? যখন W ইকুয়াল টু WL, দ্যাট ইজ সয়েল ইজ ইন লিকুইড লিমিট। আচ্ছা, এখন এখানে যদি দেখি আরও কমে আসে, এই 50-তে চলে এসেছি, মানে WL WP এর মাঝের একটা ভ্যালু নিচে 50, তাহলে এখন 50 যদি ওয়াটার কন্টেন্ট হয়, W জায়গায় পুট করছি 50 মাইনাস 40, তার মানে উপরে 10, নিচে কত হবে?
20, 10/20 মানে হাফ। এগেন IL এরও ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হয়ে গেল কখন? যখন সয়েলটা প্লাস্টিক স্টেটে আছে। লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিটের মাঝামাঝি যদি ওয়াটার কন্টেন্ট হয়। নেক্সট পয়েন্ট যাব। এখন এক্স্যাক্ট WP-তেই ফিরে এসেছি, তাহলে WP মাইনাস WP, তাহলে উপরে 0 চলে আসবে, 40 মাইনাস 40। তাহলে এখানে IL ইকুয়াল টু 0 হয়ে গেল কখন? যখন W ইকুয়াল টু WP, দ্যাট ইজ সয়েল ইজ ইন প্লাস্টিক লিমিট। নেক্সট যাই, লেস দ্যান WP যদি ধরি, যেমন 35 বা 30 বা আরও কম ধরেছিলাম, যে কোনো একটা যদি ধরি, তখন যদি 30 ধরি, তো 30 যদি এখানে পুট করি, 30 মাইনাস WP মানে 40, তাহলে 30 মাইনাস 40 নেগেটিভ। যদি 35ও নিতাম, মানে লেস দ্যান 40 এনি ভ্যালু নিতাম, তাহলে মাইনাস 40 নেগেটিভ আসতো, এই কন্ডিশন। তাহলে এখন IL নেগেটিভ কখন? when ওয়াটার কন্টেন্ট লেস দ্যান প্লাস্টিক লিমিট। তাহলে সেটা সেমি সলিড স্টেট বা শ্রিঙ্কেজ লিমিট বা সলিড স্টেট বা ড্রাই কন্ডিশন যেখানেই থাকুক, ওয়াটার কন্টেন্ট লেস দ্যান প্লাস্টিক লিমিট হওয়া মানে লিকুইডিটি চলে যাচ্ছে নেগেটিভে। তাহলে এখন মজার বিষয় কি কি পাওয়া গেল? এটা যখন নেগেটিভ, এটা মোর দ্যান 1। একটা কথা বলি, যেমন IC যদি -0.5 হয়, তাহলে দেখা যাচ্ছে এইটার ভ্যালু +1.5, যোগ করলে কত? 1। এখানে 0, 1 যোগ করলে কত? 1। আচ্ছা, এখানে একটু আগেই পড়লাম যে 50 ধরেছিলাম, এখানে WP WL এর মাঝখানে 50 ধরেছিলাম। 50 যদি ধরি, তাহলে এটাও হাফ এসছিল, এটাও হাফ এসছিল, তাহলে হাফ প্লাস হাফ মানে এটাও 0.5, এটাও 0.5, যোগ করলে 1। আবার এই কন্ডিশনে 1 + 0 1। এখানে আবার কি? এখানে উল্টো, মানে এখানে ICটা ছিল নেগেটিভ, এখন ICটা হচ্ছে ধরো 1.5 আর ILটা নেগেটিভ, মানে এইটা যদি হয় -0.5, আবার যোগ করলে 1। অর্থাৎ এক কথায় মনে রাখবো যে IC প্লাস IL ইকুয়াল টু 1। আমরা এইটা আর এটাকে নিয়ে যদি IP লসাগু করি, তাহলে দেখতে পাবো যে দুটো যোগফল, তখন WL মাইনাস W প্লাস W মাইনাস WP, তাহলে এখানে -W প্লাস W আউট হয়ে যাবে, উপরে WL মাইনাস WP, আর নিচে IP মানে তো WL মাইনাস WP থাকছে, তাহলে 1 এমনিই পাবো ওখান থেকেই। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের কনসিস্টেন্সি এবং লিকুইডিটি ইন্ডেক্স। তাহলে কী কী শিখলাম? প্লাস্টিসিটি ইন্ডেক্স, সিঙ্কেজ ইন্ডেক্স, কনসিস্টেন্সি ইন্ডেক্স বা রিলেটিভ কনসিস্টেন্সি, তারপরে পড়লাম আমরা লিকুইডিটি ইন্ডেক্স। নেক্সট আমরা চলে যাব ফ্লো ইন্ডেক্স। পরীক্ষায় এভাবে কোশ্চেন এসছে, বলে দিয়েছে যে IL ইকুয়াল টু 0, দেন বা লিকুইডিটি ইন্ডেক্স অফ এ সয়েল ইকুয়াল টু 0, দেন দ্য সয়েল ইজ ইন লিকুইড স্টেট, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, প্লাস্টিক স্টেট, এরকম কোশ্চেন। তাহলে আমাকে এইটা মনে রাখতে হবে। এইটা মুখস্থ করে আমি করতে পারবো না, যেভাবে সিস্টেমটা দেখালাম এইভাবে যদি পড়াশোনাটা করতে পারি তাহলে মনে রাখতে পারবো, কারণ মুখস্থ করলে হবে না। এরকমভাবে অনেকগুলো কোশ্চেন হতে পারে। এখন ICর ভ্যালু বলে দিল 1, তাহলে দ্য সয়েল ইজ ইন। IC ইকুয়াল টু 0, দ্য সয়েল ইজ ইন। IL ইকুয়াল টু 1, তাহলে দ্য সয়েল ইজ ইন। এরকম ভ্যারাইটিস ভ্যালু হতে পারে। এগুলো পরীক্ষা অলরেডি কোশ্চেন এসছে, তোমরা অবজেক্টিভ করতে গিয়ে এগুলো দেখতে পাবে। নেক্সট 5 নম্বরে চলে যাব, ফ্লো ইন্ডেক্স IF। একটু আগেই পড়েছি কাপটা আরেকবার। লিকুইড লিমিট কীভাবে আমরা 25টা ব্লোতে ওয়াটার কন্টেন্ট ডিটারমাইন করি, ওটাই বলছিলাম। যে এদিকে আমরা নিচ্ছি নাম্বার অফ ব্লো, এটা লগ স্কেলে, আর এইদিকে নিচ্ছি আমরা ওয়াটার কন্টেন্ট প্লেন স্কেলে। এখন N1 নাম্বার অফ ব্লো দিয়ে 13 mm মিট করিয়ে দিচ্ছি, কখন? যখন ওয়াটার কন্টেন্ট W1। আবার N2 সংখ্যক ব্লো দিতে হচ্ছে,
বেশি ব্লো লাগছে ওই 13 mm মিট করাতে গিয়ে। কখন? যখন স্টিফ হয়ে গেছে মিক্সটা, মানে জলের পরিমাণ কমে গেছে, তো 13 mm মিট করতে গিয়ে কী করতে হচ্ছে, অনেক বেশি ব্লো লাগছে, তাহলে এটা ওয়াটার কন্টেন্ট কমে গেছে, নাম্বার অফ ব্লো বেড়েছে। তাহলে দেখা যাবে এরকম আমরা যে কার্ভটা পাচ্ছি তাকে আমরা বলবো ফ্লো কার্ভ, ডাব্লিউ ভার্সেস লগ এন কার্ভ। তাহলে এইটাকে আমরা বলি ফ্লো ইন্ডেক্স। কাকে বলবো? দ্য স্লোপ অফ ডাব্লিউ লগ এন কার্ভ। তার মানে স্লোপ মানে কি, এই ত্রিভুজটা যদি আমরা ধরি, কি বের করছি, এই থিটাটা বের করছি, এই অ্যাঙ্গেলটা বের করছি, ট্যান থিটা বের করি যদি, তাহলে কি হবে, এটা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? এটা ছিল W1, এটা ছিল W2, তাহলে এটুকু কি পেলাম, W1 মাইনাস W2 বাই ভূমিটা কত, log n2 মাইনাস log n1, কারণ লগ স্কেলে নিচ্ছে, তাহলে log n2 মাইনাস log n1। একে আমরা এক কথা কি বলতে পারি, বেস 10 অবশ্যই। কি বলতে পারি আমরা, W1 মাইনাস W2 log n2 বাই n1। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ফ্লো ইন্ডেক্স। এটা ল্যাবে আমরা কি করি, অনেক সময় এই n2টাকে 100 ব্লোতে করি, এটাকে যদি 10টা ব্লোতে করি, তাহলে log 100 মানে 2, log 10 1 2 মাইনাস log 10 n1টা 10 নিলাম, তাহলে 1 2 মাইনাস 1, তাহলে নিচটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র ওয়াটার কন্টেন্টের ডিফারেন্সকে করতে পারি, মানে আমরা ভূমিটাকে ইউনিট করে দিচ্ছি। 6 নম্বর পয়েন্টে লিখব টাফনেস ইন্ডেক্স, IT, টাফনেস ইন্ডেক্স কাকে বলবো, IP বাই IF, প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই ফ্লো ইন্ডেক্স, এই রেশিওটাকে আমরা বলবো টাফনেস ইন্ডেক্স, IP বাই IF। নেক্সট একটা পয়েন্ট আমাদের রয়ে গেল, সেটা হচ্ছে ডেনসিটি ইন্ডেক্স বা ID। ডেনসিটি ইন্ডেক্স ID ইকুয়াল টু হচ্ছে E ম্যাক্স মাইনাস E মিন, E ম্যাক্স মাইনাস E বাই E ম্যাক্স মাইনাস E মিন। এখন এইটা দিয়ে কি বোঝায়, এইটা দিয়ে একটা সয়েলের রিলেটিভ কম্প্যাক্টনেস কেমন সেটা বোঝায়। E ম্যাক্স, E মানে জানি ভয়েড রেশিও, ইটা ম্যাক্সিমাম কখন হবে, তো নিচে লিখে রাখতে হবে যে E ম্যাক্স মানে হচ্ছে ভয়েড রেশিও, ম্যাক্সিমাম ভয়েড রেশিও অ্যাট ইটস লুজেস্ট স্টেট। যেমন আমরা ফুল গাছ লাগিয়েছি, ফুল গাছের মাটিতে আমরা মাঝে মাঝে কী করি, খুঁড়ে দিই, কেন, তাতে জল ধারণ ক্ষমতা বাড়ে। কী করে বাড়ে, ভয়েড বেড়ে যাওয়ার জন্য। তাহলে ভয়েডটা বাড়াচ্ছি কী করে, মাটিটাকে খুঁড়ে দিচ্ছি, আলগা করছি, তো সেইটা লুজ করছি, তো সেটাই বলছি ভয়েড রেশিও, ম্যাক্সিমাম ভয়েড রেশিও অ্যাট ইটস লুজেস্ট স্টেট। আর ই মিন, যদি সয়েলটাকে যদি দুর্মুষ করতে থাকি তাহলে কি হবে, ভয়েড ভলিউম কমবে, তাহলে সেখানে ইটা মিনিমাম হয়ে যাবে। তার মানে ই মিন মানে হচ্ছে মিনিমাম ভয়েড রেশিও অ্যাট ডেন্সেস্ট স্টেট। আচ্ছা, তাহলে এখানে ইটা কি, ইটা হচ্ছে ইনসিটু, ইনসিটু মানে ফিল্ড কালেক্ট করে এনেছি, এনি ভয়েড রেশিও। তা এইটার আরেকটা ফর্মুলা হয় আইডির আরেকটা ফর্মুলা আমরা কী দিয়ে করতে পারি, আমি একটা হিন্ট দিই, এটা হোমওয়ার্ক থাকবে, যে আমরা ই ইকুয়াল টু কী পড়েছি, জি গামা ডাব্লু বাই গামা ডি মাইনাস 1। এখন এখানে সম্পর্কটা থেকেই দেখা যাচ্ছে যে যদি একটা সার্টেন ভলিউমের মধ্যে যদি খুব প্যাকড করে দিই, তাহলে ইউনিট ওয়েটটা হেভি হবে, ভারী হয়ে যাবে। কখন এটা ম্যাক্সিমাম হচ্ছে, কখন ইটা মিনিমাম হতে হবে। তার মানে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে, তাহলে ই যদি মিন হতে হয় তাহলে এটাকে ম্যাক্স হতে হবে। তার মানে জি গামা ডাব্লু বাই গামা ডি ম্যাক্স। আর ঠিক ইটাকে যদি ম্যাক্স হতে হয় তাহলে জি গামা ডাব্লু বাই গামা ডি এটাকে মিন হতে হবে।
তা এইখানে যদি আমরা এই ভ্যালুগুলো ই এর জায়গায় ইম্যাক্সের জায়গায় ইমিনের জায়গায় পুট করি, বাড়িতে এটা প্রত্যেকের হোমওয়ার্ক থাকলো, যেটা প্রুফ করবে যেটা এই ভ্যালুটা আসছে কিনা, যে আইডি ইকুয়াল টু গামা ডি মাইনাস গামা ডি মিন বাই গামা ডি ম্যাক্স মাইনাস গামা ডি মিন ইন্টু গামা ডি ম্যাক্স বাই গামা ডি। এই ভ্যালুটা আসছে কিনা ট্রাই করবে, এখানে ই ম্যাক্সের জায়গায় ই মিনের জায়গাগুলো বসিয়ে। তো এইখানে একটা কথা বলবো, আইডির ভ্যালিড রেঞ্জটা বলে দিই। এই যে আইডির ভ্যালিড রেঞ্জ বলতে কি, এখন ই এর জায়গায় যদি আমি ই ম্যাক্স বসিয়ে দিই, তাহলে ই ম্যাক্স মাইনাস ই ম্যাক্স, তাহলে কি হয়ে গেল, আইডি 0 হয়ে গেল। তাহলে আইডি ইকুয়াল টু 0 কখন, ই যখন ই ম্যাক্স, when e equal to e max, when e equal to e max মানে কি, সয়েলটা যদি লুজের স্টেটে থাকে, ইটা যদি ম্যাক্সিমাম হয়ে যায় ভয়েড রেশিওটা, তাহলে ডেনসিটি ইন্ডেক্স 0। ঠিক এই ই এর জায়গায় যদি আমি ই মিন বসাই, তাহলে উপরে ই ম্যাক্স মাইনাস ই মিন, নিচে ই ম্যাক্স মাইনাস ই মিন, তাহলে কি হবে 1। তার মানে আইডি ইকুয়াল টু 1 or 100% when ই সমান ই মিন। তার মানে ফুললি কম্প্যাক্টেড স্টেট যদি হয়, তাহলে ডেনসিটি ইন্ডেক্সটা 1 হবে। তাহলে এখন ই এর ভ্যালুটা যদি ই ম্যাক্স ই মিনের মাঝামাঝি হয়, তাহলে তখন তার ভ্যালু কত হবে, 0 আর 1 মাঝে হবে। তাহলে আইডির ভ্যালিড রেঞ্জ আমরা লিখব আইডি লেস অর ইকুয়াল টু 1 বা 100%, বাট আইডি গ্রেটার অর ইকুয়াল টু 0, দ্যাট ইজ হচ্ছে ভ্যালিড রেঞ্জ ফর ডেনসিটি ইন্ডেক্স আইডি। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কারো কোনো কোয়ারি থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, কোনো প্রশ্ন থাকলেও সেখানে তোমরা বলতে পারো। আর যদি কারোর অ্যাডমিশানের ইচ্ছে থাকে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা ফোন করে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ।